বাকি আছে, ওই জন্য ওটা এখন 2 দিন পরে দেবো। মিশোতে আমি তোমার বার্থডের জন্য গেঞ্জি আনিয়েছি, ওই জন্য এসে গেছে বলে তোমার দিয়ে দিলাম। ঘরে পড়ার জন্য এগুলো নর্মাল দিলাম, জামাই ষষ্ঠীটা আর ঠিক আছে। হ্যাঁ একদম। একটু কিছু উঠে দাও, দিয়ে চাপা করো, স্নান করে উঠে নতুন করে নেবো। ব্লগ আমি সপ্তাহে 2 দিন বা 3 দিন আপলোড করলেও সানডে যেদিনকে স্পেশাল মেনু কিছু করি সেদিনকে চেষ্টা করি সারাদিনের কাজকর্ম না দেখিয়ে মেনুগুলো শেয়ার করি। এখানে চিংড়ি মাছ আমি নিয়েছি, আর দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে গরম মশলা, লঙ্কা, হলুদ, নুন আর ঘি, একটুখানি সর্ষে পোস্ত বাটা, আর এই সাইডে নিয়েছি নারকোল। এটা দুধ বের করবার জন্য গরম জল করে ভিজিয়ে রেখেছি। আর মিক্সিতে রুটিন মশলাগুলো পিষে নিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর কড়ার মধ্যে দেখো আমি অল্প তেল দিয়েই চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো অনেকক্ষণ ভাজলে যেহেতু একদম শক্ত হয়ে যায়, যেন রাবারের মতো হয়ে যায়, তো সেই কারণে আমি অল্প তেল দিয়েই চিংড়ি মাছগুলো 4টে ভেজে নিয়েছি। তারপর ওই দেখবে চিংড়ি মাছ থেকে জল বেরোয়, তো আমি ঢাকা দিয়ে জলটা পুরো শুকনো করে নিয়েছি। তো চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর কড়াটা একবার ধুয়ে নিয়ে ওর মধ্যে ফ্রেশ তেল ঢেলে ওর মধ্যে ওই পেশা মশলাগুলো দিয়ে নিলাম। এরপর যেমন রুটিন মশলাগুলো দিতে হয়, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন বাটা তেলের ওপর দিয়ে মিক্স করে দিলাম। হালকা একটুখানি চিনি দিয়ে দিলাম, চিনিটা অপশনাল। এরপর আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মানে কাশ্মীরি রেড চিলি পাউডার আমি ইউজ করেছি, কারণ মালাইকারি টাইপের করছি তো মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয়। এইগুলো দিয়ে নেওয়ার পর ভালো করে কষে নিলাম। কষে নেওয়ার পর যেই দেখলাম কড়া থেকে তেল রিলিজ করে নিয়েছে, আমি ওই নারকোলের যে দুধটা ছিল দুধটা দিয়ে দিলাম। এই মাঝখানে যে দেখলে একটু জল অ্যাড করলাম, এটা এই কারণেই অ্যাড করলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়, অ্যাকচুয়ালি কষাতে হবে সেই কারণেই। এর মধ্যে আমি কোনো টমেটো সস বা কোনো রকম টমেটো আমি কিন্তু ইউজ করিনি, কারণ এর মধ্যে একটুখানি সর্ষে পোস্ত বাটা পড়বে আর নারকোলের দুধটা পড়বে। আর নারকোল ছেঁকে যে দুধটা দিলাম সেই দুধটা বের করে নেওয়ার পর যে নারকোলটা পড়ে থাকবে আপনারা ইউজ করলে, যদি আপনারা মনে করেন আপনারা কোনো তরকারিতে ইউজ করে নিতে পারেন, আর না হলে ছেঁকে চিনি দিয়ে অনেকে মুড়ি দিয়ে খায়, সেটাও খেয়ে নিতে পারেন। ব্যাস, এরপর আবার কি হালকা করে কষে নিলাম। কষে নেওয়ার পর একটুখানি জল দিয়ে নেবো। জল দিয়ে নেওয়ার পর যেই একটুখানি ফুটে আসবে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে নেবো। ব্যাস, এরপরে আর কিছুই নয়। ওই চিংড়ি মাছগুলো যেগুলো আমি ভেজে রেখেছি ওগুলো তো মোটামুটি 90% ওই যে জল বেরিয়েছিল ওতেই তো সেদ্ধ হয়ে গেছিলো। ব্যাস, আর 10% একটুখানি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমি সেদ্ধ করে নেবো। ব্যাস, এরপরে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। রেডি হয়ে যাবে আমার চিংড়ি মাছের মালাইকারি। আমার না আবার চিংড়ি মাছের থেকেও চিংড়ি মাছের যে এই বড় বড় মাথাটা আছে, ওই মাথার ভেতরে শাঁসই বলো বা ঘিলুই বলো, ওটা খেতে ভীষণ ভালো লাগে। অনেকে কিন্তু আবার পছন্দও করে না। আমার ছেলের পৈতের সময় তো ছেড়েই দাও, পৈতের অপৈতে ভাতের দিন এরকম চিংড়ি মাছ হয়েছিল বড় বড়, তার সঙ্গে পোনা মাছও হয়েছিল। দেখো মাঝখানে আমি ঘিও দিয়ে নিলাম। আর আমার ছোট ছেলে যখন হয় স্বাদের সময় এর থেকে আরেক সাইজ বড় চিংড়ি মাছ হয়েছিল, তো মাথাটা খেতে আমি ভীষণ ভালোবাসি। সেদিকেও কিন্তু আমি মাথা খেয়েছিলাম, কিন্তু বেশি নয়, কারণ আমার হাজব্যান্ড বলেই দিয়েছিল চিংড়ি মাছের মাথাটা তুমি যদি খাও তোমায় যেটা দেওয়া হবে ওই দুটোই খাবে, ওর বেশি কিন্তু তুমি আর খাবে না চেয়ে চিনতে, কারণ পেটে যদি একবার ব্যথা শুরু হয় না, এটা যে কোন ব্যথা হচ্ছে তুমি কিন্তু বুঝতে পারবে না। কথাটা কিন্তু ঠিকই বলেছিল। তো সানডের দিন ছিল, ভাবলাম ছেলে আর হাজব্যান্ডকে মানে পতিদেবকে একটুখানি সারপ্রাইজ দিই। তো দেখো আমি একটুখানি ওই ব্রেস্টের পিসের চিকেন মিক্সিতে পিষে নিয়েছিলাম, আর ধনে গুঁড়ো, হলুদ, গরম মশলা, একটুখানি ধনে পাতা, কাঁচা লঙ্কা পিষে নিয়েছিলাম। এর মধ্যে আদা, রসুন বাটা আর পেঁয়াজ একটা পিষে নিয়েছিলাম, তবে রসুনের পরিমাণটা আর কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিতে হবে। এরপরে দেখো নিয়ে নিয়েছিলাম একটুখানি বেসনটা তোমরা যদি শুকনো কড়াতে ভেজে নাও তাহলেও কিন্তু মন্দ হয় না। আর বেশি করে দিতে হবে গোলমরিচের গুঁড়ো আর একটা লেবু। তো
আমি চিকেনের ওপরে এই সমস্ত উপকরণগুলো ঢেলে দিলাম। তারপরে হাতটা কিন্তু আমার ভালো করে পরিষ্কার করেই ধোয়া। তো চটকানো জিনিসটা হাত দিয়ে যদি না করি না, একদম কিন্তু ভালোভাবে হয় না, যেন মনে হয় যে কোথাও যেন লাম্পস রয়ে গেল। আর চিনি দিয়ে তো চামচে দিয়ে তো একদমই হয় না, সেই কারণে হাত দিয়ে ভালো করে আমি এইটাকে মিক্সড করে নেবো। আর আমাদের যেহেতু মাইক্রোওভেন আছে, সেই কারণে শিক আমাদের কাছে ছিল, ওই শিকের মধ্যে লাগিয়ে দেবো। সম্পূর্ণ প্রসেসটা কিন্তু গোটাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাদের কাছে শিক থাকবে না, তারা ওই ইউজ অ্যান্ড থ্রো 3 টাকা দামের পেন বা একটা উড পেন্সিল দিয়ে শিকের মধ্যে যেরকমভাবে আমি লাগাচ্ছি কাবাবটা, ওইভাবেই সেম প্রসেসে লাগিয়ে নেবে। তারপরে পেন্সিলটা বা পেনটা ধুয়ে নিলেই হলো, কিংবা ওইটা এই কাবাব পারপাসে ইউজ করতে পারার জন্য ধুয়ে রেখে দিলেও চলবে। দেখো, শিকের মধ্যে আমি কাবাবটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। প্রথমটা একটু অসুবিধা হচ্ছিল শেপটা দিতে, কিন্তু তারপরে আস্তে আস্তে যেই ট্রাই করেছি হাতের মধ্যে তেল লাগিয়ে, শেপটা কিন্তু মোটামুটি এসে গেছিলো। তবে খেতে কিন্তু খারাপ হয়নি, সেটা তোমরা দেখে বুঝতেই পারবে। আমার খুব একটা খেতে হয়তো ভালো লাগে না দোকানের কাবাব। আগে আমি প্রচণ্ড ভালোবাসতাম, যখন আমার বড় ছেলে হয়, আমার হাজব্যান্ডের ছুটির দিনকে আমি বেরিয়ে পড়তাম বাইরে, আমি 3টে জিনিস প্রচণ্ড খেতাম। 1 মোমোস, 2 হলো শিক কাবাব, আর 3 নম্বর হলো পনির টিক্কা। উল্টা তখন তোমরা খেয়ে তো বলো কেমন হয়েছে আমি যে বানালাম। বাড়িতে যে ব্রেস্টেড পিস ছিল, সেই সলিড পিস দিয়েই বানিয়েছি, দোকানের মতো না হলেও মানে খাবার লায়ক তো, কোনো গন্ধ টন্ধ নেই তো। তাহলে আমি একটা খেয়ে দেখি, আশ্বাস দিচ্ছ? তাহলে খাই, কেমন হয়েছে বলো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।